সকাল 8:30। এই সময়টা সংযুক্তার খুবই ব্যস্ততার মধ্যে কাটে। সায়নের অফিস বেরোনোর সময় এত তাড়াহুড়ো লাগে যে বলার নয়। এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না বলে সংযুক্তার মাথা খারাপ করে দেয় সায়ন। সংযুক্তা পেশায় আইনজীবী। বাড়ির একতলাতেই একটা ঘরে নিজের চেম্বার। মালতী হঠাৎ দৌড়ে এসে সংযুক্তাকে বলল, দিদি, কারেন্ট এসেছে। সংযুক্তা 2 সেকেন্ড মালতীর মুখের দিকে তাকিয়ে তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওটা ক্লায়েন্ট মালতী, তোকে কতবার বলেছি ইংরেজি না জানাটা কোনো দোষের নয়, কিন্তু ভুলভাল বলিস না প্লিজ। মালতী বাসন মাজতে মাজতে বলল, আপনারা কত ইংরেজি বলেন, আমাদেরও তো বলতে ইচ্ছে করে নাকি। ঠিক আছে বাবা, যত খুশি বল। সায়ন 2 পিস স্যান্ডউইচ গোগ্রাসে শেষ করে অফিস বেরিয়ে গেল। মালতীর হাতের বানানো কফি নিয়ে চেম্বারে ঢুকল সংযুক্তা। ঢুকে দেখল সাদামাটা ধরনের বছর 35-এর একটি ছেলে চেয়ারে মাথা নিচু করে বসে আছে। মাথার চুলগুলো খুবই ছোট করে কাটা। পাশে খবরের কাগজ রাখা সত্ত্বেও ছেলেটির সেদিকে কোনো আগ্রহ নেই। কি যেন আকাশ পাতাল ভেবে চলেছে বসে বসে। সংযুক্তা ছেলেটির মুখোমুখি চেয়ারে বসতেই ছেলেটি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, একটু সকাল সকাল চলে এলাম তাই না? একদম না, আপনি একেবারে ঠিক সময়ে এসেছেন। আমি অর্ণব চ্যাটার্জি। কাল আপনাকে রাতের দিকে ফোন করেছিলাম। আমি আমার প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে চাই। একটু অবাক হলো সংযুক্তা। প্রাক্তন স্ত্রী? তার মানে ডিভোর্স হয়ে গেছে আপনার সাথে? হ্যাঁ ম্যাডাম, গত সেপ্টেম্বরে আমাদের ডিভোর্স হয়ে গেছে। 2 বছর আগে সম্বন্ধ করে বিয়ে হয় আমাদের। আমাদের বাড়িতে আমি আর আমার মা। ছেলেবেলায় বাবা চলে যাওয়ায় মাই দুজনের ভালোবাসা দিয়ে বড় করেছে আমায়। চাকরি করার সাথে সাথে আমার পড়াশোনা, খেলাধুলা, বছরে একবার পাহাড়ে নিয়ে যাওয়া কোনোটাই বাদ দেয়নি। বাবার অভাব বুঝতে দেয়নি কখনো। কাগজে বিজ্ঞাপন দেখে তুহিনার বাড়ি গিয়েছিলাম মায়ের সাথে। তুহিনাও আমার মতো কর্পোরেট সেক্টরে কাজ করে। ওর সাথে কথাবার্তা বলে ভালো লেগেছিল আমার, কিন্তু আমার মায়ের ওকে ঠিক পছন্দ হয়নি। আমি পরে বাড়ি এসে মায়ের কাছে কারণ জানতে চাওয়ায় মা বলেছিল, সেরকম কোনো কারণ নেই, তবে তুহিনাকে দেখে মায়ের কেন জানি না মনে হয়েছিল তুহিনা আমাকে ভালো রাখবে না। তারপর যাই হোক, আরও 2-3টে পরিবারের সাথে কথাবার্তা হয় আমাদের। তার মধ্যে একটি মেয়েকে আমার মায়ের খুব পছন্দও হয়। মেয়েটির নামটা এখন ঠিক মনে পড়ছে না, তবে যতদূর মনে আছে সেই মেয়েটিও আইটিতে কাজ করত। কিন্তু মায়ের পছন্দ হলে কি হবে, আমার চোখে সব সময় শুধু তুহিনার মুখটাই ভেসে উঠত। সবার মধ্যেই আমি শুধু ওকে খুঁজতাম। মায়ের সাথে ভালো বন্ধুত্ব থাকায় শেষ পর্যন্ত মাকে সব খুলে বললাম। কিছুক্ষণ চুপ থাকার পর মা আমার বলল, ঠিক আছে বাবান, তুই যা বলবি তাই হবে। আবার মা তুহিনাদের বাড়িতে যোগাযোগ করে পাকা কথা বলতে আমাকে সাথে নিয়ে ওদের বাড়ি গেল। সেদিন আমি আর তুহিনা ছাদে কথা বলতে গিয়েছিলাম। তুহিনা বলল, এতদিন বাদে আবার এলেন যে, এর মাঝে আর কাউকে মনে ধরল না বুঝি? আমি হেসে বলেছিলাম, না না, সেরকম ব্যাপার নয়, খুব কাজের চাপ পড়ে গিয়েছিল, তাই আর আসা হয়নি। তুহিনা হেসে বলল, হ্যাঁ তাই বুঝি? তখনও বুঝতে পারিনি ওর মনের ভেতর কি চলছে। ধুমধাম করে বিয়ে হলো আমাদের। বৌভাতও যথেষ্ট সমারোহে করা হয়েছিল। বাবার অনুপস্থিতি কাউকে বুঝতে দেয়নি আমার মা। আয়োজনে কোথাও কোনো ত্রুটি ছিল না। তুহিনা আমায় আগেই বলে রেখেছিল হানিমুনে ব্যাংকক যাবে। সেই মতো আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছিল। বৌভাতে রাতে আমি ঘরে ঢুকে দেখলাম তুহিনা বেনারসি ছেড়ে নাইটি পরে ল্যাপটপ খুলে কী সব যেন করছে। ওকে দেখে একটু অবাক হয়ে বললাম, আজকে ও কাজ করবে নাকি? বলার সাথে সাথে যে মেয়েটি মুখ তুলে আমার দিকে চাইল, সত্যি তাকে আমি চিনি না। ওর চাহনিতে এতটাই ঘৃণা আর রাগ ছিল যে আমি নার্ভাস হয়ে 2 পা পিছিয়ে গেলাম। ল্যাপটপটা পাশে সরিয়ে রেখে তুহিনা বলল, কি ভেবেছিলে তুমি আর তোমার মা আমাকে দেখে ঝুলিয়ে রেখে চলে যাবে তাই তো? তারপর গাদাগুচ্ছের মেয়ে দেখে
আবার আমার কাছে ফিরে আসবে, আর আমি কুকুরের মতো ল্যাজ নাড়তে নাড়তে তোমার কাছে চলে যাব। আমি বললাম, না গো, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি প্রথম থেকেই শুধু তোমাকেই চেয়েছি। তহিনা বলল, রাখো তো ওসব ন্যাকামো, মেয়েদের তোমরা কি ভাবো? তখন বললাম, ছেলেবেলা থেকে মা একটা কথাই শিখিয়েছে যে মেয়েদের সম্মান করতে হয়। আর তোমার যখন এতই অনিচ্ছা, তাহলে বিয়ের আগে বললেই পারতে। আমি তো তোমায় জোর করিনি কখনো। আমার কথা শুনে হো হো করে হেসে উঠল তুহিনা। তারপর বলল, তাহলে তো তোমাদের শাস্তিটাই আর দেয়া হতো না। সেটা দিতেই তো এসেছি আমি। আমাকে যে একটু কাট করে রেখে দেবে, তাকে শায়েস্তা করে তবে আমি যাব। সব কেমন যেন গুলিয়ে যাচ্ছিল আমার। তুহিনা তাহলে কি প্রতিশোধ নিতে এসেছে? মা শুনলে কতটা কষ্ট পাবে, এসব ভেবে আর মাথা কাজ করছিল না আমার। শুধু বললাম, আজকের দিনটা আর ঝামেলা করো না প্লিজ, বাড়িতে আত্মীয় স্বজনেরা রয়েছে। সেদিন সারা রাত লাইট জ্বালিয়ে কম্পিউটারের স্পিকার অন করে হাই ভলিউমে গান শুনেছিল তুহিনা। সেদিন বুঝেছিলাম কি ভুলই না করেছি, কিন্তু তাও মনে হয়েছিল সব একদিন ঠিক হয়ে যাবে। যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা তাড়াতাড়ি মিটিয়ে নিতে হবে। হানিমুনে গেলাম আমরা। সেখানে গিয়ে ও বাধ্য করল আমায় 2টো রুম নিতে। রোজ হোটেলে বসে হাজারো খাবার অর্ডার করত, আর তারপর একটা কি 2টো আইটেম খেয়ে বাকি সব ফেলে দিত। একটা সাইড সিনও বাদ দেয়নি। ঘুরতে গিয়ে অপ্রয়োজনীয় জিনিস কিনত শুধু। যতভাবে আমাকে সর্বশান্ত করা যায় সবটাই করেছে। আপনাকে বলতে লজ্জা নেই, এই 3 বছরে ওর হাতের আঙুল স্পর্শ করারও সাহস আমার হয়নি। আমার এক খুব কাছের বন্ধুকে সব কিছু বলায় ও একটা গালি দিয়ে আমায় বলেছিল, একটা মেয়েকে বশে আনতে পারিস না, কি পুরুষ মানুষ তুই? আমি বলেছিলাম, শারীরিকভাবে বশে আনাকে আমি ঘেন্না করি। যেখানে মনটাই নেই সেখানে শরীর ছুঁতেও গা গোলায়। তাও মুখ বুজে সব সহ্য করতাম। আমার চোখের তলায় কালি দেখে মা বুঝতো আমি ভালো নেই, তবুও কখনো কিছু বলেনি তুহিনাকে। শুধু জল ভরা চোখ নিয়ে আমায় দেখত মা। একদিন বাড়ি ফিরে দেখি মা গেটের বাইরে দাঁড়িয়ে ঠক ঠক করে কাঁপছে। আমায় বলল, তুহিনা নাকি পুলিশ ডাকবে, আমার মা নাকি তুহিনাকে আগুনে পুড়িয়ে মারতে গেছে। আমি মাকে নিয়ে ঘরের ভেতরে ঢুকে দেখলাম ফোনে বন্ধুদের সাথে হুল্লোড় করছে। সেদিন ওই ঠান্ডায় এতক্ষণ বাইরে থাকার পর মা যেন কেমন চুপচাপ হয়ে গেল। কোনো রকমে রান্নাটুকু করত আর বাকি সময় শুয়ে থাকত। যে শক্তপোক্ত মাকে আমি চিনতাম, সেই মা যেন কোথায় হারিয়ে গেল। প্রতিদিন নিত্য নতুন উপায়ে আমাদের অপদস্থ করত তুহিনা। আর একদিন খাওয়ার থালা ছুঁড়ে মেরে বলল, ওকে নাকি বিষ দেওয়া হয়েছে। সেদিন রাতে মায়ের অলক্ষ্যে ওর পায়ে ধরে বলেছিলাম, অনেক শাস্তি দিয়েছ আমাদের, এবার আমাদের মুক্তি দাও। মা মরতে বসেছে আমার, মা ছাড়া আমার কেউ নেই, প্লিজ আমাদের মুক্তি দাও। বোধহয় সেদিন দয়া হয়েছিল ওর, তাই বলল ডিভোর্স ফাইল করবে। পরের দিন বাপের বাড়ি চলে গেল। বিশাল অঙ্কের টাকা দাবি করল খোরপোশ বাবদ। আমি ভাবলাম নিঃস্ব হলেও ক্ষতি নেই, কিন্তু আগে ওর হাত থেকে মুক্তি পাওয়া দরকার। শেষ পর্যন্ত উকিল লাগিয়ে টাকার অঙ্ক সামান্য কিছু কমিয়ে প্রতি মাসের ঝামেলায় না গিয়ে এককালীন ওর সমস্ত পাওনা গণ্ডা মিটিয়ে দিলাম। সেদিন খুব হালকা লাগছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার দুঃখ ছিল না, বরং মুক্তির আনন্দ ছিল। বাড়িতে ফিরে দেখি মায়ের শ্বাসকষ্ট হচ্ছে খুব। ডাক্তার বলল হার্টের অবস্থা ভালো নয়। আমি মাকে বললাম, কি হয়ে গেল তোমার মা? কখনো শুতে দেখিনি তোমাকে, কত ভালো ছিলে। মা বলল, সন্তান ভালো না থাকলে মা কি করে ভালো থাকে বল? আমি বললাম, এবার থেকে আমরা ভালো থাকবো মা, তুমি নিয়ম করে ওষুধ খাও, কিচ্ছু হবে না তোমার। কিছুদিন পর থেকে একটু একটু করে সুস্থ হতে শুরু করলো মা। আমি অফিস থেকে ফিরলে এই দুর্বল শরীর নিয়েও আমায় টিফিন করে দিত। আমি বারণ করলেও শুনত না। দিন 20 আগে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছিলাম। মা টিফিন করছিল আমার জন্যে। হঠাৎই মায়ের মোবাইলে ছোট পিসির ফোন এলো।
মা ফোনটা ধরেই কেমন যেন ঘামতে শুরু করলো। আমায় কাঁপতে কাঁপতে বলল, M24 চ্যানেলটা চালাতে। আমার প্রথমে মাথায় কিছুই ঢুকছিল না। চ্যানেলটা চালিয়ে দেখলাম সেখানে একটি রিয়েলিটি শো চলছে এবং সেই শোয়ে তুহিনা ওর জীবনের গল্প শোনাচ্ছে। ডিভোর্সি মেয়ের জীবন সংগ্রামের কাহিনী, যেই কাহিনীতে সত্যির ছিটে ফোঁটাও নেই। কি দুর্বিষহ পরিস্থিতিতে 2 বছর তুহিনাকে আমাদের বাড়িতে কাটাতে হয়েছিল। ওর প্রতি আমার মায়ের আর আমার শারীরিক ও মানসিক অত্যাচার, অন্য মহিলাদের সাথে আমার পরকীয়া, ইত্যাদি ইত্যাদি। এই মিথ্যের সাথে সঙ্গত দিচ্ছিল আবেগপূর্ণ ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি তাড়াতাড়ি টিভিটা অফ করে দিতেই মা চুপচাপ টিফিন বানিয়ে শুয়ে পড়ল। তার 1 ঘন্টা পর থেকে আত্মীয় স্বজনদের ফোন আসা শুরু হলো। পাড়া প্রতিবেশীরা বলতে লাগলো, বাব্বা, মা ছেলেকে দেখলে তো মনে হয় যেন ভাজা মাছটাও উল্টে খেতে জানে না। আর এদিকে বাড়ির বউয়ের সাথে এরকম ব্যবহার, জুতো পেটা করা উচিত এদের। 2 দিন বাদে মা আমার মারা যায়। মায়ের শেষ কথা ছিল, বৌমা সব মিথ্যে বলল কেন বাবান? তুহিনা আমার মাকে প্রাণে না মারলেও মরতে সাহায্য করায় কোনো কসুর করেনি। আমার আর কিছু হারানোর ভয় নেই ম্যাডাম, আর কোনো পিছুটানো নেই। কিন্তু আমি চাই তুহিনা শাস্তি পাক। এই অপবাদরা না দিলে হয়তো মা আরও কিছুদিন বেশি বাঁচত, আর আমাকেও দিনের শেষে ফাঁকা ঘরটায় ঢুকে ভূতের মতো বসে থাকতে হতো না। অনেকের কাছে গিয়েছিলাম জানেন, সবাই বলছে মামলা চলাকালীন যদি তুহিনা মিথ্যে বলতো তাহলে কেসটায় জোর থাকতো, কিন্তু ডিভোর্সের পর এই ধরনের কেস একেবারেই জোলো। সবাই ফিরিয়ে দিয়েছে আমায়। আপনিও কি তাই করবেন? সংযুক্তা বলল, কেসটায় সত্যিই কোনো জোর নেই, কিন্তু তাও আমি কেসটা নিলাম। আগে ভাবতাম ডিভোর্সটা শুধুমাত্র মেয়েদেরই হয়। আপনাকে দেখে বুঝলাম অনেক সময় ডিভোর্সের জ্বালায় ছেলেরাও জ্বলে। আমি কেস ফাইল করছি, আপনি নিশ্চিন্ত থাকুন। জিতব কিনা বলতে পারছি না, তবে কিছুটা হয়রানি তো করাতেই পারবো আপনার প্রাক্তন স্ত্রীকে। একদিন কোর্টে হঠাৎই সংযুক্তার সামনে হাজির হয়ে বাঁকা হেসে তুহিনা বলল, পারবেন তো আপনার মক্কেলকে জেতাতে? গো হারা হারবেন, সেটা কি এখনো বোঝেননি? আমাকে অ্যাড্ডু কাট করার শাস্তি স্বরূপ এবারে অর্ণবকে জেলের হাওয়া খাইয়ে তবে ছাড়ব আমি। সংযুক্তা বলল, জয়লাভ সৎপথে হওয়াটাই বাঞ্ছনীয়। মিথ্যে গল্প ফেঁদে লোকের সহানুভূতি আদায় করে অন্যের ক্ষতি করার পন্থাটা খুব সস্তা। আপনাদের মতো কিছু মেয়ের জন্যে বাকিদের বদনাম হয়। তবে আমি অর্ণবকে জেতানোর জন্যে যথাসম্ভব চেষ্টা করব। কেস চলাকালীন তুহিনার ঠিকুচি কুষ্টি জোগাড় করতে সমস্ত শক্তি লাগিয়েছিল সংযুক্তা। সেদিন তুহিনার সাথে কথা বলে সংযুক্তা বুঝেছিল মেয়েটির মধ্যে গভীর কোনো সমস্যা আছে। খবর নিয়ে জানতে পেরেছিল কারোর সেকেন্ড চয়েস হতে ছোটবেলা থেকেই আপত্তি ছিল তুহিনার। নাচের ফাংশনে একবার ওকে সেকেন্ড চয়েস করায় শিক্ষিকার গায়ে ঘুঙুর ছুঁড়ে মেরেছিল তুহিনা। পরের দিন থেকে নাচের ক্লাসে ওকে আর ঢুকতে দেওয়া হয়নি। রিজেকশন কখনোই মেনে নিতে পারত না তুহিনা। কলেজে থাকাকালীন রজতের প্রেমে পড়ে তুহিনা, কিন্তু রজত ওকে ভালোবাসেনি কখনো। এর শাস্তিস্বরূপ রজতের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে রজতকে কলেজ ছাড়া করেছিল তুহিনা। লজ্জায় কিছুদিন পর রজত সুইসাইড করে। তুহিনা ভেবেছিল অর্ণবকে দেখেই হ্যাঁ বলে দেবে, কারণ তুহিনার মনে হয়েছিল সাদামাটা ছেলে অর্ণবের কপালে তুহিনার মতো স্মার্ট সুন্দরী মেয়ে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। কিন্তু যখন ওরা কিছুদিন বাদে জানাবে বলে চলে গিয়েছিল, তখনই তুহিনার মনে হয়েছিল ওকে ওদের পছন্দ হয়নি। অর্ণব যখন তুহিনার কাছে আবার ফিরে এলো, তখন হাতের মুঠোয় পাওয়া শিকারকে শাস্তি দেওয়ার সুযোগ হাতছাড়া না করে অর্ণবকে বিয়ে করে তুহিনা। তারপরে এই শেষের খেলায় মেতে ওঠে। তুহিনা মানসিকভাবে অসুস্থ, ডিপ্রেশনের শিকার। অন্যকে কষ্ট দিয়ে ও আনন্দ পায়। অসুস্থতার কারণও অবশ্য রয়েছে। তুহিনার মা ছিল ওর বাবার দ্বিতীয় স্ত্রী। তুহিনা জন্মানোর পর ওর বাবা স্ত্রীর সাথে মতবিরোধের কারণে
আবার প্রথম স্ত্রীর কাছেই ফিরে গিয়ে তাকে পুনরায় বিয়ে করেন। সেই থেকেই কখনো কারোর সেকেন্ড চয়েস হতে চায়নি তুহিনা। বাবার এই কীর্তির জন্যে ছোট থেকেই লোকের কাছেই হাসির খোরাক হতে হয়েছিল তুহিনাকে। ছোট থেকেই অসুস্থতা দানা বাঁধতে শুরু করে। তুহিনার মা নিজেই সমস্যায় জর্জরিত হওয়ায় মেয়ের মনের অসুখ আর তার নজরে আসেনি। চিকিৎসা না হওয়ায় ফলভোগ করতে হয়েছিল রজত অর্ণবদের। জজ সাহেবের বিচারে তুহিনার সাজা হয়নি, বরং উপযুক্ত মানসিক চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে অর্ণব এবং তার মায়ের মানসিক হয়রানির জন্যে ক্ষতিপূরণ আদায় করতে পেরেছিল সংযুক্তা। বিচারের শেষে তুহিনার মা কাঁদতে কাঁদতে বলেছিল, আমার জন্যই হয়তো মেয়েটার জীবন ছারখার হয়ে গেল। মানসিক চিকিৎসালয়ে যাওয়ার পথেও তুহিনা অর্ণবকে শাসিয়ে বলেছিল, এখনও তোমার শাস্তি বাকি আছে। আমাকে রিজেক্ট করার ফল যে কতটা ভয়ানক সেটা আমি দেখিয়ে দেব। সংযুক্তা অর্ণবকে বলল, জীবনটা নতুন করে শুরু করো আবার। তুহিনার উপর আর রাগ করে থেকো না। ও যদি স্বাভাবিক হতো তাহলে হয়তো আজ তোমরা একসাথে ভালো থাকতে। কেস বাবদ কোনো টাকা নেয়নি সংযুক্তা, শুধু বলেছিল কেউ তো জিতলই না শেষ পর্যন্ত। তবে অর্ণব কি আর কখনো কাউকে মন থেকে বিশ্বাস করতে পারবে? সবটাই সময়ের অপেক্ষা। কলমে দেবযানী গুহ, পাঠে আমি সুদীপ্তা। গল্পপাঠটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। গল্পপাঠটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।